মাধ্যমে আমরা বিশ্বাস করি সারা দেশ সারা বিশ্বব্যাপী এরা জানতে অংশগ্রহণ করতে পারবে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মহাসচিব জনতা জনাব মির্জাফর হাফিজ, আমাদের সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, উপস্থিত আছেন আমাদের স্বরচিত কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সদস্য সচিব কবি আব্দুল হাই শিকদার। আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমাদের কমিটির আহ্বায়ক সাবেক মন্ত্রী স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার সেলিমা রহমান, তিনি কোভিড আক্রান্ত হয়ে হসপিটালে চিকিৎসাধীন আছেন। আমরা সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর দোয়া চাই ওনার জন্য। আমাদের মাঝে এখানে আরো উপস্থিত আছেন আমাদের বিএনপির অন্যতম মহাসচিব মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সারওয়ার, আমাদের আরেকজন বিএনপির সাংগঠনিক সম্পাদক খুলনার অবিসম্পাদিত নেতা জনাব মঞ্জু, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, আমরা আজকে ভাগ্যবান যে আমাদের মহাসচিবকে আমরা পেয়েছি। উনি কেন আমাদের সবার পরে উনি বলবেন। আমি এই পর্যায়ে আমাদের সামনে উপস্থাপনামূলক বক্তব্য এবং কি কারণে আজকে আপনাদেরকে আমরা দেখেছি সেই বিষয়ের উপরে আলোকপাত করে বক্তব্য রাখবেন আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির জাতীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, বিএনপি স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক গঠিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির আজকের যে কর্মসূচি ঘোষণা করা হবে সেই উপলক্ষে আমরা আজকে এখানে আপনাদেরকে আহ্বান করেছি। আজকে উপস্থিত এই সংবাদ সম্মেলনে আমাদের দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আমাদের জাতীয় কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ এবং এই কমিটির যিনি সদস্য সচিব কবি আব্দুল হাই শিকদার সহ আমাদের যুগ্ম মহাসচিব জনাব মুজিবুর রহমান সারওয়ার এবং আমাদের খুলনার সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মঞ্জু সহ এখানে এই স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে এই সম্মেলনে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এইভাবে আমরা কিন্তু আপনাদেরকে এই সুবর্ণ জয়ন্তী পালন জাতীয় কমিটির পক্ষ থেকে বেশ কয়েকবার আপনাদেরকে কষ্ট দিয়েছি। আপনারা প্রতিবার আমাদের আহ্বানে এসে সাড়া দিয়েছেন, তার জন্য আমাদের পক্ষ থেকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরত্বময় প্রতিষ্ঠিত দল এবং মুক্তিযোদ্ধাদের দল। সেই প্রেক্ষাপটে আমরা এই স্বাধীনতার 50 বছর পূর্তিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিএনপি গ্রহণ করেছি এবং বিএনপি জাতীয় কমিটি করেছে সুবর্ণ জয়ন্তী পালনের জন্য। বিএনপি এই কর্মসূচিকে সফল করার জন্য একটি স্টিয়ারিং কমিটি করেছে এবং আমরা স্টিয়ারিং কমিটির মাধ্যমে
আমাদের স্থায়ী কমিটির মাধ্যমে আমরা 20টি বিষয়ভিত্তিক কমিটি করেছি, 10টি বিভাগীয় সমন্বয় কমিটি করেছি এবং বিশ্বব্যাপী এ পর্যন্ত 4টি আঞ্চলিক এই সুবর্ণ জয়ন্তী পালন উদযাপন কমিটি গঠিত হয়েছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের এই কর্মসূচি আমাদের দেশের জনগণ দেশে বিদেশে এটা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছে এবং সকলেই স্বাগত জানাচ্ছে। আমরা ইতিমধ্যে যে প্রোগ্রামগুলো করেছি আপনারা সকলেই জানেন। আমাদের একটাই উদ্দেশ্য যে এই স্বাধীনতার 50 বছরে যাতে করে এই দেশের জনগণ বিশেষ করে বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং স্বাধীনতার 50 বছরের যে জাতীয় কিছু ঘটনাবলী, সাংবিধানিক রাষ্ট্রীয় যে উল্লেখযোগ্য বিষয়গুলো সম্পর্কে প্রকৃত তথ্য আমরা জনগণের কাছে এবং এই প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই পর্যন্ত আমরা যে কয়েকটি অনুষ্ঠান করেছি আমাদের নির্ধারিত, সেই সব অনুষ্ঠানের যে বক্তব্য, তথ্য, উপাত্ত যেভাবে আমরা উপস্থাপন করেছি তাতে আমরা দেখতে পাচ্ছি যে যারা বর্তমানে সরকারে আছেন আওয়ামী লীগ নানাভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে এবং প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আবার ইতিহাসকে তারা খণ্ডিত করছে, আবার ইতিহাসকে তারা কি বলে বিকৃত করে জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। আপনারা জানেন যে মুক্তিযুদ্ধের যদি ইতিহাস আমরা প্রকৃত পক্ষে ইতিহাস বলতে যাই, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তৎকালীন মেজর জিয়াকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ লিখতে পারবে না। আমরা বিভিন্ন সভায় ইতিমধ্যে বক্তব্য রেখেছি যে বাংলাদেশে কোন একজন সেনা অফিসার যদি পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনীর ছাউনি থেকে প্রথম যে রিভোল্ট করেছে তার নাম কিন্তু মেজর জিয়াউর রহমান। পাকিস্তানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে রিভোল্ট করেছে এবং 25 তারিখ রাত্র সেটা। আর এই 25 তারিখ রাত্র 10টার পর থেকে জিয়াউর রহমান এবং আরো যারা অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ছিলেন, এখনকার তৎকালীন ক্যাপ্টেন অলি, তৎকালীন মেজর মীর শওকত আলী, তৎকালীন ক্যাপ্টেন শামসুজ্জামান, তৎকালীন ক্যাপ্টেন হারুন এবং ইপিআরের তৎকালীন ইপিআরের মেজর রফিক বীরত্তম, তারা কিন্তু 10টার পর থেকে 25 তারিখ 10টার পর থেকে যখন খবর পেল যে পাকিস্তান সেনাবাহিনী হত্যাযজ্ঞ চালানোর প্রস্তুতি চালাচ্ছে এবং চট্টগ্রামে যে ক্যান্টনমেন্ট আছে সেখান থেকে 20 বেলুচ রেজিমেন্ট বাঙালিদেরকে হত্যা শুরু করেছে, তখন কিন্তু জিয়াউর রহমান এবং আমি যাদের নাম বললাম তারা কিন্তু এই নর্থ ইস্ট অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তাদের যে কমান্ডার চাঁদজোয়াকে গ্রেপ্তার করা, পাকিস্তানি যে যারা কর্মকর্তা ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং বাঙালিদেরকে সকলকে সংগঠিত করে অস্ত্রসজ্জিত করা এবং শেষ রাতের দিকে ওই রিভোল্ট বলে পাকিস্তানের সাথে রিভোল্ট করে এই রিভোল্ট করে সেখানে ক্যান্টনমেন্ট থেকে অর্থাৎ অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা 16 শহরে ছিল সেখান থেকে তিনি এই রিভোল্ট করে বের হয়ে 26 তারিখ সকালে কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়ায় পাহাড়ে তিনি ছাউনি প্রথম ছাউনি মুক্তিযুদ্ধের সৈনিকদের প্রথম যিনি পাকিস্তানের সাথে সম্মুখ যুদ্ধ করেছেন, শুরু করেছেন, সূচনা করেছেন সেটাও জিয়াউর রহমান। প্রথম সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, প্রথম ফোর্সেস কমান্ডার জিয়াউর রহমান। তিনি 26 তারিখ সকালে, এটা ইতিহাসের কথা, এটা বহু বইয়ে লেখা আছে, আওয়ামী লীগ যারা করেন তাদের বইও লেখা আছে যে 26 তারিখ সকালে ক্যাপ্টেন হারুন এবং জিয়াউর রহমান কালুরঘাট ব্রিজের উপরে দাঁড়িয়ে পরিকল্পনা করেন। এই যে 26 এরপরে তিনি বেতার কেন্দ্রে কালুরঘাট বেতার কেন্দ্রের স্বাধীনতা ঘোষণা করেন প্রথম তার নিজের নামে, পরবর্তীকালে শেখ মুজিবুর রহমান। এগুলো ইতিহাস। তাহলে কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী বললেন যে জিয়াউর রহমান
25, 26, 27 তারিখ নাকি বাঙালিদেরকে হত্যা করেছে। এটা কি পরিমাণ ইতিহাস বিকৃত করা, এটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমি একটা এক্সাম্পল দিলাম যে আমরা যখন এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি, যখন প্রকৃত তথ্য আমরা তুলে ধরছি, তখন কিন্তু সরকার শুধু নয়, সরকারের প্রধান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রথম তো অনেক কথা বলল, আওয়ামী লীগের প্রধান, সরকার প্রধান, প্রধানমন্ত্রী পর্যন্ত আজকে এইসব কথা বলছেন। কেননা এটা হচ্ছে তাদের প্রতিক্রিয়া। অর্থাৎ আমরা যে সত্যিকার তথ্যগুলো তুলে ধরছি সেটা আওয়ামী লীগের সহ্য হচ্ছে না, বর্তমান সরকারের সহ্য হচ্ছে না। এবং সেই কারণে আপনারা জানেন যে বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার বিএনপিকে আওয়ামী লীগ সবসময় ভয় পায়, কারণ তারা খুব দুর্বল। মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে স্বাধীনতার 50 বছরে যত গুরুত্বপূর্ণ ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে আওয়ামী লীগ আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যায়, আর সেখানে বিএনপির সকল ক্ষেত্রে সফলতা। যেমন গণতন্ত্র, মুক্তিযুদ্ধের আমাদের প্রধান আকাঙ্ক্ষা, স্বাধীনতার স্বপ্ন ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্রকে কারা হত্যা করেছে প্রথম? ওই আজকে যারা ক্ষমতায় 75 সনে বাকশাল করে তারা গণতন্ত্র হত্যা করেছে। আবার কে এটা গণতন্ত্র পুনরুদ্ধার করেছে? যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি আবার কিন্তু এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন বাকশালকে মাটি দিয়ে। আবার হোসেন মোহাম্মদ শাহ এই গণতন্ত্রকে হত্যা করেছিল। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার আপসহীন সংগ্রাম করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেন, সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই যে ইতিহাস, এটা বলতে গেলে প্রত্যেক জায়গায় কিন্তু আওয়ামী লীগ পিছনে পড়ে যায়। কারণ আওয়ামী লীগ বারবারই এই দেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার তারা প্রধান ভূমিকা পালন করছে। বর্তমানেও কিভাবে গণতন্ত্র আজকে নেই দেশে এটা আপনারা জানেন। 30 ডিসেম্বরের নির্বাচন জনগণকে সুযোগ না দিয়ে 29 তারিখ রাত্রে ডাকাতি। অতএব এখন গণতন্ত্র নাই, আবার গণতন্ত্র নাই। গণতন্ত্রের জন্য আমরা সংগ্রাম করছি, গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ আন্দোলন করছে। এইভাবে যদি আমরা বলতে যাই, প্রত্যেক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে সমাজতন্ত্রের নামে লুটপাটের অর্থনীতি প্রতিষ্ঠা করেছিল স্বাধীনতার পরে, এবং তাদের এই লুটপাটের কারণে এই বাংলাদেশে 74 সালে দুর্ভিক্ষ হয়েছে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার যে তিনি ভিত্তি স্থাপন করে দিয়েছিলেন, সেই স্বনির্ভর বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে। অতএব এই যে যদি আমরা সকল বিষয়গুলোকে আমরা তুলে ধরি, তাতে আওয়ামী লীগ তারা পিছনে পড়ে যায়। যেখানে আওয়ামী লীগ ব্যর্থ সেখানে বিএনপি সফল। সেই জন্যই আজকে এই সরকার এবং আওয়ামী লীগ আমাদের এই যে প্রোগ্রামগুলো গ্রহণ করেছি, এই প্রোগ্রামগুলোর পরে তারা বিভিন্ন প্রতিক্রিয়া করছে। এই প্রতিক্রিয়ার মাধ্যমে আবার তারা কিন্তু ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। যেমন 7ই মার্চে আমরাও পালন করেছি। 7ই মার্চে প্রধানমন্ত্রী বলেছেন 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা হয়েছে। আপনারা দেখেছেন পত্রপত্রিকায় বেরিয়েছে। তো 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয়ে থাকে, তাহলে 7ই মার্চ আমাদের স্বাধীনতা দিবস নয় কেন? এই স্বাধীনতা দিবস 26শে মার্চ তো এটা জিয়াউর রহমান করেনি, এটা তো অস্থায়ী সরকার আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিলেন তারা এই 26শে মার্চকে স্বাধীনতা দিবস পালন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এটা স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, যদি 7ই মার্চ যদি স্বাধীনতার ঘোষণা হয়, তাহলে এই যে আজকের দিন আপনারা পত্রিকায় দেখেন, আজকের দিনে কি ইয়াহিয়া খান তাদের অনেক জেনারেলদের নিয়ে এই বাংলাদেশে ঢাকায় এসেছে এই আলোচনা করার জন্য, এবং আজকে থেকে শুরু করে সেই 24-25 তারিখ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে এবং ভুট্টোর সাথে তৎকালীন যে নির্বাচিত নেতা, তখনকার যিনি সংখ্যাগরিষ্ঠ দলের নেতা পাকিস্তানের কনটেক্সটে শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে তাদের আলাপ আলোচনা হয়েছে। যদি স্বাধীনতার ঘোষণা হয়ে 7ই মার্চে হয়ে থাকে, তাহলে তার এক পরে পাকিস্তানের প্রেসিডেন্ট, তারপরে সেখানকার নেতা ভুট্টো এবং অন্যান্য জেনারেলরা ঢাকায় আসার কথা নয়। অতএব এগুলো যখন আমরা বুঝছি, তখন আওয়ামী লীগের চাপ দেওয়া হচ্ছে এবং তারা এই আবার বিভিন্ন রকমের কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তা আমি আর বেশি বক্তব্য বাড়াবো না। আপনারা এতে পূর্বে একটা অনুষ্ঠানে এসেছিলেন, আমরা সেই দিন আমাদের যে রচনা প্রতিযোগিতা কমিটি আছে সেই কমিটির কর্মসূচি আমরা
ঘোষণা করেছি। এর আগে তো আরো আপনারা দেখেছেন। আজকে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর সারা বছর যে আমরা সুবর্ণ জয়ন্তী পালনের পরিকল্পনা নিয়েছি, যে 20টি যে বিষয়ভিত্তিক কবিতা আছে তার মধ্যে এই স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটা বিষয়ভিত্তিক কবিতা আছে। আজকে এই বছরব্যাপী যে অনুষ্ঠান, এই কর্মসূচি আজকে আমরা এখান থেকে ঘোষণা করব। এই কর্মসূচি ঘোষণা করার জন্য এই স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়ভিত্তিক কমিটির যে সারা বছরের কর্মসূচি তা ঘোষণা করার জন্য আমি এখানে আহ্বান জানাচ্ছি স্বরচিত কবিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতার কমিটি সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিশিষ্ট কবি আব্দুল হাই সিকদারকে এই কর্মসূচি ঘোষণার জন্য আমি অনুরোধ করছি। দরকার নেই স্যার, পাবে স্যার, পাবে। স্যার লাগবে না, অসুবিধা নেই। আজকের আমাদের এই সমাবেশ অনুষ্ঠানের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব, আমাদের সম্মানিত মিস্টার ফখরুল ইসলাম আলমগীর, স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির জাতীয় কমিটির কনভেনর, আমাদের সবচেয়ে শ্রদ্ধেয় দেশ কর্ম শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোশাররফ হোসেন, আমাদের জাতীয় উদযাপন কমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম, এখানে উপস্থিত আছেন আমাদের অন্যতম নেতা মুজিবুর রহমান সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির কেন্দ্রীয় নেতা, এবং সাংগঠনিক সম্পাদক আমাদের নজরুল ইসলাম মন্ত্রী ভাই, এবং আমার সামনে উপস্থিত আসসালামু আলাইকুম। আমি খুবই কৃতবোধ করতেছি যে আজকের অনুষ্ঠান শুরুতে করতেছি এইভাবে যে আমার শ্রদ্ধেয় স্যার আজকে অনুষ্ঠানের ঘোষণের দায়িত্ব পালন করেছে। ইন্টারেস্টিং, ধন্যবাদ দিচ্ছি আমরা, এটা আমাদের একটা সৌভাগ্য। সাংবাদিক বন্ধুরা, ইতিমধ্যে আমি আশা করি যে আপনাদের কাছে কর্মসূচি পৌঁছে গেছে। আমি শুরু করছি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিষয়ভিত্তিক কমিটি কর্মসূচির এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। কর্মসূচিটি নিম্নরূপ। প্রথমে সময়টা 16ই মার্চ থেকে 30শে মে উপজেলা ও থানা পর্যায়ে স্বরচিত কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 1 জুলাই থেকে 31শে সেপ্টেম্বর জেলা পর্যায়ে স্বরচিত কবিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অক্টোবর থেকে ডিসেম্বর বিভাগীয় পর্যায়ে স্বরচিত কবিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। 26শে মার্চ 2022 এই তারিখটা আসার আগে আমাদের জাতীয়ভাবে সমাপনী প্রোগ্রামগুলো হয়ে যাবে। সবগুলো আমরা আশা করি যে আমরা সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। প্রতিযোগিতা: শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা ও ছড়া প্রতিযোগিতা, আবৃত্তিকারদের আবৃত্তি অনুষ্ঠান, শিশু কিশোর, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের নিয়ে উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতা। বয়স সীমা: 5 থেকে 10 বছরের ছেলে মেয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণী, 11 থেকে 16 বছরের ছেলে মেয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, 17 থেকে তদুর্ধ্ব। বয়স সীমা যতদূর যেতে পারে, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েদের বয়স সীমার কোনো নাই, থেকে অংশ নিতে পারে। বিষয়বস্তু: বাংলাদেশের ইতিহাসের তাৎপর্যপূর্ণ ঘটনাগুলো, ঘটনাক্রম, ঘটনাপঞ্জি, স্বাধীনতার ঘোষক, মহান মুক্তিযোদ্ধা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ জিয়াউর রহমান বীর উত্তম, স্বৈর শাসন বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার জননায়ক তারেক
তারেক রহমানের জীবন ও অবদান, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশী জাতীয়তাবাদ। বিএনপির ঐতিহাসিক 19 দফা কর্মসূচি, বিএনপির নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর স্বরচিত কবিতা, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি এবং কুইজ। উদাহরণস্বরূপ 5 থেকে 10 বছরের ছেলে মেয়েদের জন্য যে বিষয়গুলো আমরা নির্ধারণ করছি সেগুলো হলো আমার মা, বাংলাদেশের পতাকা, ধানের শীষ, আমাদের বাংলাদেশ, শহীদ মিনার, ভাষা আন্দোলন, জাতীয় স্মৃতিসৌধ ইত্যাদি। 10 থেকে 18 বছর বয়সের ছেলে মেয়েদের জন্য বিষয়গুলো হলো কালুরঘাট বেতার কেন্দ্র, স্বাধীনতার ঘোষণা ও শহীদ জিয়া, খাল খনন কর্মসূচি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রবর্তিত যুগান্তকারী পদক্ষেপ উপবৃত্তি। 18 থেকে তদূর্ধ্ব বয়সের ছেলে মেয়েদের জন্য বিষয়গুলো নিম্নরূপ: রণাঙ্গনে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ, আধুনিক বাংলাদেশ ও শহীদ জিয়া, 19 দফা কর্মসূচি, গণতন্ত্র ও বেগম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার তারেক রহমান এবং তার অবদান সমূহ। বিশেষ দ্রষ্টব্য একটু যুক্ত করেছি আমরা। এগুলো ছাড়াও বিষয়বস্তুর উপর যে কোনো ধরনের প্রতিযোগিতা গ্রহণযোগ্য, পজিটিভ। অন্যরা যদি পাশাপাশি করতে চায় সেক্ষেত্রে আমাদের অসুবিধা নেই, তবে সেটা যৌক্তিক হতে হবে, প্রাসঙ্গিক হতে হবে। শহীদ জিয়াউর রহমানের পোর্ট্রেটের উপর আকর্ষণীয় ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। পুরস্কারপ্রাপ্ত ছবিগুলোকে নিয়ে রঙিন ক্যাটালগ এবং আমরা আশা করছি যে আমরা অ্যালবাম আকারে এটা প্রকাশ করবো সংরক্ষণের জন্য, যাতে আপনাদের সকলেরই এবং দেশের মানুষের জন্য সহজ হয়। অনলাইনেও এই ব্যাপারে যারা অংশ নিতে চান, ঢাকা বা ঢাকার বাইরে সারা দেশ থেকে, সারা পৃথিবী থেকে যে যেখানে আছেন সেখান থেকেই যারা বাংলা ভাষায় কথা বলেন, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন, জিয়াউর শহীদ জিয়াউর রহমানকে ভালোবাসেন, তারা প্রত্যেকেই এই আমাদের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এবং তার যে কোনো জায়গা থেকে অনলাইনে তাদের ভর্তি ফর্ম পূরণ করে আবেদন করতে পারবেন। তো যাই হোক, সাংবাদিক বন্ধুরা, আপনাদের ধৈর্যের প্রশংসা করছি, আপনাদের পরিশ্রমের প্রশংসা করি, আপনাদের সহযোগিতার জন্য আমার ধন্যবাদ। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় আমাদের এই কর্মসূচিগুলো সফল হবে। একটু সামান্য ব্যস্ত ঘটেছে, আজকে এখানে থাকার কথা ছিল আমাদের সেলিমা আপার, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কিন্তু তিনি শয্যাশায়ী হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে শয্যাশায়ী আছেন। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি, যে দোয়া করবেন যাতে তিনি দ্রুত আরোগ্য লাভ করে আমাদের এই কর্মসূচি বাস্তবায়নে তার নেতৃত্ব খুব দরকার। তো আপনাদের সকলের মঙ্গল। আল্লাহ ধন্যবাদ আমাদের এই কমিটির সদস্য সচিব এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বিএনপির সরকারি মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসলে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছুটা আকস্মিক ভাবে। আমি প্রথমে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে যে জাতীয় কমিটি গঠন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এই জাতীয় কমিটির আমাদের শ্রদ্ধেয় আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবকে এবং একই সঙ্গে আমাদের এই কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে, যে তাদের সুযোগ্য নেতৃত্বে পরিকল্পনায় বছরব্যাপী যে সুবর্ণ জয়ন্তী পালন করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, ইতিমধ্যেই শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই বাংলাদেশকে যারা চেনেন, যারা ভালোবাসেন, তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করেছে।
আমি সেই জন্য দলের পক্ষ থেকে আন্তরিকভাবে আমাদের প্রসারক একই সঙ্গে সেক্রেটারি সহ এই জাতীয় কমিটি এবং অন্যান্য কমিটিগুলোর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা দিন রাত পরিশ্রম করে এই অনুষ্ঠানগুলোকে সফল করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে গতকাল এই সময়ে যখন আপনার জাতি সুবর্ণ জয়ন্তী পালন করছে এবং 50 বছর বাংলাদেশের এর মধ্যে বাংলাদেশের বিভিন্ন ইস্যুগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল আমরা এবং বাংলাদেশের মানুষ যখন এই বছরটাকে পালন করছে বিভিন্নভাবে, তখন হঠাৎ করে গতকাল ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বোধহয় এখন তিনি সম্ভবত মনিরুল ইসলাম সাহেব তিনি একটা ব্রিফিং করেছেন সাংবাদিকদের। সেই ব্রিফিং এর যে এসছে আপনার পত্রপত্রিকায় আপনাদের, তাতে বলা হচ্ছে নো পলিটিক্যাল or social gathering for 10 days. DMP urges all concerned as nation celebrates 50 years of independence. আমরা এর আগে আপনার নেশনকে সেলিব্রেট করার মতো কোনো কিছু দেখতে পাইনি মুজিব বর্ষ ছাড়া। এখন আপনার যে ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করা হচ্ছে সেটা 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত, এবং এতে করে কোনো পলিটিক্যাল সোশ্যাল গ্যাদারিং করা যাবে না। এই ধরনের নির্দেশ বা এই ধরনের নির্দেশনা এটা স্বাধীনতার 50 বছরের উৎসব পালনের সঙ্গে কতটুকু সঙ্গতিপূর্ণ সেটা আমি আপনাদের উপরই ছেড়ে দিচ্ছি। আমরা ইতিমধ্যে আপনি জানেন যে সুবর্ণ জয়ন্তী পালন করার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এবং সেই প্রোগ্রামগুলো আজকে 1 মার্চ থেকে শুরু করেছি। ইতিমধ্যেই আপনার অনেক সবগুলো প্রোগ্রামের সঙ্গে আপনারা জড়িত ছিলেন। এই সময় এই 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমাদের যে প্রোগ্রামগুলো রয়েছে সেটা আমরা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমাদের 20 তারিখে একটা রয়েছে আইনের শাসন বিচার বিভাগের স্বাধীনতা বিষয়ক সেমিনার। 22 তারিখে রয়েছে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, জেট ফোর্স, বীর উত্তর জিয়াউর রহমান শীর্ষক সেমিনার। 23 তারিখে রয়েছে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য মেলা। 24 তারিখে রয়েছে এটা আপনার বিএনপি নির্বাচিত বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরাচারী এরশাদের জোরপূর্বক ক্ষমতা দখল শীর্ষক সেমিনার। 25 তারিখে রয়েছে 25 মার্চের কালো রাত্রি, এটা আলোচনা সভা। 26 তারিখে রয়েছে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি, যেটা আমরা সবসময় 50 বছর ধরে পালন করে আসছি। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন আমাদের শহীদদের প্রতি, সাভারে পুষ্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধাঞ্জলি এবং চিকিৎসা সেবা কমিটি কর্তৃক রক্তদান কর্মসূচি উদ্বোধন। বিকেলে দেশব্যাপী সকল জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে কর্মসূচি পালন। র্যালি 27 তারিখে আছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে, সেখানে যাওয়া, বগুড়ার বাগবাড়িতে যাওয়া, আলোচনা সভা, দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা পর্যায়ে স্বাধীনতা দিবসে আলোচনা সভা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই 30 তারিখে রয়েছে সরোয়ার্দী উদ্যানে, 28 তারিখে রয়েছে কর্মসূচি মুক্তিযোদ্ধা সংবর্ধনা। 29 তারিখে রয়েছে শবে বরাতের দিন, সেদিন আমরা কোনো কর্মসূচি দিইনি। 30 তারিখে সরোয়ার্দী উদ্যানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মহাসমাবেশ। 31 তারিখে রয়েছে মুক্তিযুদ্ধের বইমেলা, চিত্র প্রদর্শনী উদ্বোধন। আপনার এই 1 মাসের প্রোগ্রাম দেওয়া হয়েছিল, ওনারা দিয়েছিলেন। ওই প্রোগ্রামগুলো এখন পর্যন্ত প্রত্যেকটি আমরা অত্যন্ত মর্যাদার সঙ্গে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পালন করে আসি। এই নির্দেশনা গতকালের আপনার এই যে আপনার আমাদের বিএনপির অ্যাডিশনাল দায়িত্বে আছেন, তার নির্দেশনা আমাদেরকে বিস্মিত করেছে। কারণ সরকারি
প্রোগ্রামের সঙ্গে আমাদের প্রোগ্রামগুলোর কোনো বিরোধ নেই, কোনো কম্পিটিশন নেই। তারা তাদের প্রোগ্রাম করবেন, আমরা আমাদের প্রোগ্রাম করবো। শুধু তাই নয়, তিনি এখানে আবার বলছেন কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম। এটা কেন বলেছেন, কিভাবে বলেছেন, সেটার একটা ব্যাখ্যা আমরা জানতে চাই। No one should hold that he said what he said as anti-national program. What does it mean by international program? কি বোঝাচ্ছেন, এটা আমাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে। কারণ এই অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রামটা আমরা বুঝতে পারছি না। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রোগ্রাম পালন করা কি অ্যান্টি ন্যাশনাল প্রোগ্রাম? তারা ছাড়া আর কেউ করতে পারবে না, এই ধরনের কোন ধরনের চিন্তা ভাবনা থেকে এটা আসছে আমরা বুঝতে পারছি না। এটা তো অবশ্যই সরকারি প্রোগ্রাম হবে, বিদেশ থেকে রাষ্ট্রীয় মেহমানরা আসবে, আমরা যথাসম্ভব নিঃসন্দেহে সেটাকে আমরা সহযোগিতা করবো। এটা আমাদের জাতির সম্মানের প্রশ্ন, আমরা এটা মর্যাদার প্রশ্ন, আমরা অবশ্যই সেটাকে সেইভাবে আমরা লক্ষ্য করবো। কিন্তু হঠাৎ করে এই ধরনের বিএনপির থেকে একটা আপনার নির্দেশনা, এটা আমি মনে করি আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের যে উদ্দেশ্য সেটাকে ব্যাহত করছে, একই সঙ্গে স্বাধীনতার বিষয়টাকে আপনার প্রশ্নবিদ্ধ করছে কিনা এটা আপনার আমাদেরকে লক্ষ্য করতে হবে। বন্ধুরা, আমি বক্তব্য বাড়াতে চাই না, আমরা বক্তব্য দিয়ে আসছি, 1 মাস ধরে বক্তব্য দিচ্ছি। আমরা খুব পরিষ্কার করে যে কথাটা বলতে চাই, বিএনপি হচ্ছে একটি সত্যিকার অর্থেই স্বাধীনতা যোদ্ধাদের দল, মুক্তিযোদ্ধাদের দল। 71 সালে বিএনপি ছিল না, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষক তিনি। এই দল পরে প্রতিষ্ঠা করেছিলেন গণতন্ত্রকে পুনরায় প্রবর্তন করবার জন্য, প্রতিষ্ঠা করবার জন্য, একদলীয় শাসন ব্যবস্থা থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন সেই দল বিএনপি। বিএনপি সবসময়ই মুক্তিযুদ্ধের চেতনাতে বিশ্বাস করে। মূল চেতনা যেটা ছিল সেটা হচ্ছে সেটাকে বিশ্বাস করে। জনমানুষের যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য বিএনপি কাজ করে আসছে, করেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বিএনপি। পার্লামেন্টের সিস্টেম অফ গভর্নমেন্ট আপনার এসছে, পার্লামেন্ট এটাতে এসছে আপনার নিয়ে এসছে বিএনপি। এবং বাক স্বাধীনতা, আপনার সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছে বিএনপি। জনগণের যে আপনার কথা বলার যে অধিকার, সেই অধিকারকে নিশ্চিত করেছে বিএনপি। গণতন্ত্রের মৌলিক বিষয়গুলোকে বিএনপি প্রতিষ্ঠা করেছে। আজকে আমাদের দুর্ভাগ্য, আজকে 50 বছর পরে যখন আমরা তাদের সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি, তখন সেই গণতন্ত্র আর বাংলাদেশে নেই। গণতন্ত্রকে হরণ করা হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। দেশে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করবার জন্য একটা নীল নকশা প্রতিষ্ঠা করতে চলেছে। আমি আজকে আমাদের দলের পক্ষ থেকে এই ধরনের নির্দেশনা আমরা পুরোপুরি ব্যাখ্যা চাই। একই সঙ্গে আমরা আহ্বান জানাচ্ছি যে এই নির্দেশনা প্রত্যাহার করে আমাদের রাজনৈতিক দল ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে, সামাজিক প্রতিষ্ঠানগুলোকে তাদের এই সুবর্ণ জয়ন্তী পালনের জন্য সব রকমের অনুষ্ঠানের জন্য বাধা সৃষ্টি করা না হয়, সেই অনুরোধ আমি জানাই। সেই সঙ্গে আমি আরেকটি আপনার ঘোষণা দিতে চাই যে আগামীকাল 16 তারিখে আমাদের আপনার এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের আপনার সিটি কর্পোরেশন মেয়রদের এবং স্থানীয় সরকার নির্বাচনগুলোতে যে চরম অব্যবস্থা, অনিয়ম, অযোগ্যতা নির্বাচন কমিশন দেখিয়েছেন এবং সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে এই নির্বাচনগুলো একেবারে অর্থহীন হয়ে গেছে, তার প্রতিবাদে আমাদের আগামীকাল একটা ঢাকা সিটিতে আমাদের নির্ধারিত সভা ছিল। দুঃখজনকভাবে সেই সভা সমাবেশটিতেও বাধা সৃষ্টি করা হচ্ছে এবং একই সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে আমাদের যে মূল মেয়র প্রার্থী ইশরাক সাহেব, তিনি হঠাৎ করে অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। তার আপনার জ্বর বেড়েছে অনেক বেশি এবং শরীর খুবই অসুস্থ। আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন তিনি করোনায় আক্রান্ত না হন, ইয়াং ম্যান, হয়তো আক্রান্ত না হতে পারেন। একই সঙ্গে আমরা আমাদের দলের ভাইস স্ট্যান্ডিং কমিটির সিনিয়র সদস্য একজন আপনার ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেব, তিনি সিঙ্গাপুরে অত্যন্ত অসুস্থ অবস্থায়, আপনারা সবাই জানেন আইসিইউতে আছেন, তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই তিনি সুস্থ হয়ে যান।
আমাদের স্থায়ী কমিটির আরেকজন সদস্য নামান এই কমিটির যিনি আহ্বায়ক তিনিও খুব অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে তিনি করোনাতে আইসিইউতে তিনি আইসিইউতেই আছেন। তারপর আমাদের উপদেষ্টা ম্যাডাম চেয়ারপারসনের উপদেষ্টার সদস্য মন্ডল সদস্য রুহুল আমিন চৌধুরী, তিনিও সিএমএইচ অত্যন্ত অসুস্থ অবস্থায় এখন আপনার করোনায় আক্রান্ত আইসিইউতে আছেন। আমরা সবাই তাদের সুস্থতার জন্য, রোগ মুক্তির জন্য দোয়া করছি। এবং আবারও আমি কথা বলতে চাই যে আমরা এই নির্দেশনার প্রতিবাদ জানাচ্ছি এবং একই সঙ্গে আমরা এটাকে প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। আর কালকের বিষয়টা আমরা বলি, এটা আমরা পণ করছি, আগামী কালকের স্থগিত করছি সবকিছু মিলিয়ে। ধন্যবাদ। আরেকটা বিষয় এখানে আছে, আরেকটা বিষয় আছে। গতকাল এই জামুকা, যে জামুকা নিয়ে আমাদের অনেক জামুকার ক্ষমতা নেই, সেই জামুকা সুপারিশ করছে একটা নতুন কমিটি, সেটা বাতিলের জন্য নতুন কমিটি করছে, আবার দিয়ে সেটা বাতিল চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকে জানানো। আমাদের আমরা এই বিষয়টা আমাদের বক্তব্য খুব পরিষ্কার করে তুলেছি কয়েকবার। জামুকার কোন এখতিয়ার নেই বিশেষ সিদ্ধান্ত নেওয়া। আর সরকার যদি কোন সিদ্ধান্তের বিষয় নেয়, আমরা মনে করবো যে এটা চরম বিশ্বাসঘাতকতা হবে স্বাধীনতার উদ্দেশ্যে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের সঙ্গে তার চরম বিশ্বাসঘাতকতা হবে এবং এটা প্রমাণিত হবে যে এই সরকার যে স্বাধীনতায় বিশ্বাস, যুদ্ধে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, সেটাই প্রমাণিত। একটা প্রশ্ন আছে, আপনাদের সমাবেশটা কেন্দ্র করে, সরি আমার গলায় একটু সমস্যা, তো আপনাদের সমাবেশটা কেন্দ্র করেই আমার প্রশ্নটা, সেটা হচ্ছে আপনাদের স্থায়ী কমিটির করার যে অনেক সংবাদ মাধ্যমে এসছে, এই সরকার এবং নির্বাচন কমিশনের সঙ্গে আপনারা আর কোনো নির্বাচনে অংশগ্রহণ করবেন না, এই ধরনের কোনো সিদ্ধান্ত বিষয়টার উত্তর আমি এখন দিতে চাই না যে এটাকে আপনারা অন্যদিকে নিয়ে যাবেন। আমি এটা কিন্তু বিবৃতি সহকারে আমাদের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গতকাল দিয়ে দিতে হবে। সুতরাং আই থিঙ্ক থ্যাংক ইউ।